এন্টালির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়াল অত্যন্ত পরিচিত মুখ এবং বাংলার রাজনীতিতে সাদা কথা বলা, স্পষ্ট কথা বলা, চোখে চোখ রেখে কথা বলার যে গুটি কয়েক রাজনীতিবিদ আছেন তার মধ্যে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল ইতিমধ্যেই দাগ কেটেছেন। এবারেও এন্টালি কেন্দ্রে তিনি বিজেপির নমিনেশনটা পেয়েছেন এবং তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তিনবারের স্বর্ণকমল সাহা বা তৃণমূল কংগ্রেসে যিনি প্রার্থী ছিলেন এবং তার ছেলে সন্দীপন সাহার মুখোমুখি এন্টালি কেন্দ্রে। সেই এন্টালি কেন্দ্রে কি অঙ্কটা প্রিয়াঙ্কা টিবরিওয়াল বদলাবেন? শুরুটা ভালো করেছেন, ঝোড়ো ইনিংস শুরু করেছেন, গলিতে গলিতে মহল্লায় মহল্লায় ঢুকছেন, একদম অলি গলির মধ্যে মানুষকে জাগ্রত করার চেষ্টা করছেন। এমনিতে দেখুন পরিস্থিতিটা কি, আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা করব এন্টালি কেন্দ্রের অবস্থাটা কি। এন্টালি কেন্দ্রে স্বর্ণকমল সাহা গত বছর পেয়েছিলেন 2021-এর ভোটে পেয়েছিলেন 1,01,709 ভোট। এন্টালি কেন্দ্রে প্রচুর মাইনরিটি ভোটার আছে এবং তার মধ্যে 1,01,709 ভোট পেয়েছিলেন স্বর্ণকমল সাহা। উল্টো দিকে প্রিয়াঙ্কা টিবরিওয়াল দাঁড়িয়ে পেয়েছিলেন 43,452 ভোট, অর্থাৎ প্রায় 57,000 ভোটের মার্জিনে কিন্তু এন্টালি কেন্দ্রে হেরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরিওয়াল গতবার। তার সত্ত্বেও পার্টি কেন নমিনেশন দিল? পার্টি নমিনেশন দিল এই কারণে 2021-এর নির্বাচনটা এসআইআর হয়নি। এসআইআরে এবার ওই এন্টালি কেন্দ্রে প্রায় 50,000-এর ওপর নাম বাদ গেছে এবং বুঝতেই পাচ্ছেন স্বাভাবিকভাবে সেই নামের মধ্যে অধিকাংশই যারা ভোট কেন্দ্রে ভোটের দিন দুপুর দুটোয় আসতেন সেই সংখ্যাটা নিয়ন্ত্রণ করতেন তৃণমূল কংগ্রেস এবং জালি ভোটার, মৃত ভোটার, চলে যাওয়া ভোটার, নন এক্সিস্টেন্ট ভোটার এবং হয়তো অন্য জায়গায় ভোট আছে এখানেও ভোট আছে, এই একটা বড় সংখ্যক ভোটার তার মধ্যে আছেন। প্রিয়াঙ্কা টিবরিওয়াল কি অঙ্কটা বদলে দিতে পারবেন? কঠিন, আমি বলছি লড়াইটা প্রচণ্ড কঠিন, কিন্তু প্রার্থীর নাম যেহেতু প্রিয়াঙ্কা টিবরিওয়াল ফলত স্বাভাবিকভাবে সেখানে দাঁড়িয়ে এই লড়াইটা কিন্তু একটা তুল্যমূল্য লড়াইয়ের দিকে এন্টালি কেন্দ্র যাচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে স্বর্ণকমল সাহা পারিবারিক একটা পার্টিটাকে পারিবারিক ব্যবসা হিসেবে দেখেছেন, এটা অন্তত বিরোধীদের অভিযোগ। 3বার জিতেছেন, এবারে সন্দীপনকে দাঁড় করিয়ে দিয়েছেন, তার ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি 2011-য় 2 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন, তিনি 2016-য় 6 কোটি টাকা অর্থাৎ 3 গুণ তার প্রপার্টি বেড়েছিল। 2021-এ কত বেড়েছিল জানি না, 2026-এ কী তার হিসেব দেবেন সেটাও জানি না, কিন্তু তার বিরুদ্ধে অনৈতিকভাবে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত করার অভিযোগ আনেন বিরোধীরা। এই যখন পরিস্থিতি, দ্বিতীয় পরিস্থিতি সেটা হচ্ছে যে অ্যান্টি ইনকামবেন্সি ভোট, অ্যান্টি তৃণমূল ভোট, মধ্যবিত্তের মধ্যে তৃণমূলের বিরোধিতা সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গে বেড়েছে, এন্টালিতেও বেড়েছে। এবার ঘটনাটা হচ্ছে এসআইআরের জন্য যদি একটা বড় অংশ ভোটার বাদ যায় এবং মানে যারা নন এক্সিস্টেন্ট ভোটার বাদ যায় এবং তার সঙ্গে যদি অ্যান্টি ইনকামবেন্সি ভোটারটাকে টেনে নিয়ে আসা যায়, তাহলে কি অঙ্কের কি একটা বড় তফাৎ হয়ে যেতে পারে? এবার প্রিয়াঙ্কা কি বিধানসভায় চলে যেতে পারেন? সবটাই জল্পনা কল্পনার মধ্যে। আমি একটু স্ট্যাটিস্টিক্স আপনাদের দেবো। 2016 সালে বিজেপি যিনি প্রার্থী ছিলেন এই এন্টালি কেন্দ্রে, তার নাম ছিল সুধীর কুমার পাণ্ডে। তিনি ভোট পেয়েছিলেন 14,682, 16 সাল 14,682। সেইটাই 2021-এ বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়াল তুলে নিয়ে যান 43,452। পার্সেন্টেজ ওয়াইজ হিসেব মতো 10% ভোটকে প্রিয়াঙ্কা টিবরিওয়াল কিন্তু 27% নিয়ে চলে গিয়েছিলেন। ফলত স্বাভাবিকভাবে সেখানে বামপন্থীদের ভোট ছিল। দেবেশ দাস 2016-এ দাঁড়িয়েছিলেন, তিনি 47,000 ভোট পেয়েছিলেন। বামপন্থী প্রার্থী 2021-এ দাঁড়াননি, সেখানে আইএসএফ প্রার্থী মোহাম্মদ ইকবাল আলম দাঁড়িয়েছিলেন, সামান্য ভোট পেয়েছিলেন 4,354টা ভোট। এবার তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটটা বাড়িয়েছেন, জাল মিশিয়ে হোক, জল মিশিয়ে হোক, বেনিফিশিয়ারি সংখ্যা বৃদ্ধি হোক, মাইনরিটি ভোট হোক, সব মিলিয়ে এন্টালিটা যেহেতু সাংঘাতিকভাবে মাইনরিটিদের প্রাবল্য আছে, ফলত স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস একটু অ্যাডভান্টেজে রান করে। কিন্তু যদি ঝড় ওঠে, এন্টালিও তার বাইরে থাকবেন না এবং প্রার্থীর নাম যেহেতু প্রিয়াঙ্কা টিবরিওয়াল, অঙ্ক কিন্তু গোলালেও গোলাতে পারে। কিন্তু লড়াইটা প্রচণ্ড কঠিন, তুল্যমূল্য লড়াই এবং প্র্যাকটিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে এই এন্টালি কেন্দ্রে ওই 1,01,709 ভোট পাওয়া স্বর্ণকমল সাহা এবার বেশ চাপে আছেন। ভোট তার অনেকটাই কমে যাবে, কেন এবারে 2021-এ যেভাবে নির্বাচনটা হয়েছিল এন্টালি কেন্দ্রে এবার কিন্তু সেই নির্বাচন হবে না। তার কারণ নির্বাচন কমিশনের যা বিধিনিষেধ তাতে ওই দুপুর 2টোর পর ভোটটা কিন্তু অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এক, দ্বিতীয় ফ্যাক্টর নাম্বার 2 সেটা হচ্ছে যে এসআইআরের ফলে প্রচুর নাম বাদ গেছে, ফলত সেটা একটা অ্যাডভান্টেজ প্রিয়াঙ্কার দিকে। এবং অ্যাডভান্টেজ প্রিয়াঙ্কার দিকে সেটা হচ্ছে সাংঘাতিকভাবে মধ্যবিত্ত মননে মানসিকতায় তৃণমূল বিরোধিতা এসছে এবং মাইনরিটি এরিয়াতে হিন্দু ভোটার কনসলিডেশনের একটা জায়গা আছে। আর পঞ্চমত, সারা পশ্চিমবঙ্গে তৃণমূল মানেই চোর। এই 5টা ফ্যাক্টর প্রিয়াঙ্কার পক্ষে, কিন্তু 6 নম্বর 2টো ফ্যাক্টর আছে তৃণমূলের পক্ষে।
প্রথম কথা, গতবার ম্যাসিভ মার্জিনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, এটা তৃণমূলের পক্ষে একটা অ্যাডভান্টেজ মানসিকতা। দুই হচ্ছে, তৃণমূল সাংঘাতিকভাবে ওখানে লোয়ার লেভেলে, গ্রাসরুট লেভেলে ক্রিমিনালদের কন্ট্রোল করে। সেই ক্রিমিনাল কন্ট্রোলটাকে এবার যদি নির্বাচনী প্রশাসন কন্ট্রোল করে দেয়, তাহলে কিন্তু লড়াইটা সত্যিকার দেখার মতো লড়াই হবে। কিন্তু আমি বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে এনটালিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যে প্রার্থী দিলে লড়াইটা জমবে সেই প্রার্থী দিয়েছেন। দিন গেলে, সময় গেলে বলতে পারবো যে কতটা লড়াইকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে দাঁড়িয়ে স্বর্ণকমল সাহার পারিবারিক ব্যবসাটা একটু ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাক, ভবিষ্যতে নজর থাকবে। কিন্তু আমি এখনও বলছি, প্রতিবেদন পেশ করার সময়ও বলছি, স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা সম্বন্ধে জনমানুষের ধারণা খুব খারাপ। খুব খারাপ বলেও কম বলা হয়, খুবই খারাপ। ফলত স্বাভাবিকভাবে সেইখান থেকে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যদি প্রচারের উচ্চতাটা বাড়াতে পারেন, জনমনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যান্টি তৃণমূল একটা ফ্লেভার রয়েছে, কিন্তু সেইটাকে যদি ভোটের বাক্সে রিফ্লেক্টেড করাতে পারেন, তাহলেই কিন্তু খেলাটা দেখার মতো হবে। আমাদের নজর থাকবে এনটালি কেন্দ্রে, আর আপনাদের নজর থাকুক সময় স্পিক্সে। আমরা প্রার্থীদের নিয়ে মাঝে মাঝে ফিরে আসবো। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন সরাসরি আপনাদের এনটালিতে নিয়ে যাব। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল প্রচারটাকে কোন উচ্চতায় এই মুহূর্তে রেখেছেন দেখাবো। রয়েছেন এনটালির বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি সকাল থেকেই কিন্তু আজ প্রচারে নেমে পড়েছেন। আজকে প্রচারের 3 দিন। একদম আমি প্রিয়াঙ্কাদির সাথে সোজাসুজি কথা বলে নেবো কয়েকটা বিষয়ে। দিদি, বিজেপি ফের আপনার উপরেই ভরসা রেখেছেন, 21-এর পর 26 কীভাবে দেখছেন? দেখুন, আমার পার্টিকে তো আমি অনেক কৃতজ্ঞ আছি আর ধন্যবাদ জানাই। কিন্তু একটা কারণ আছে যাতে মানুষ আমার উপরে ভরসা রাখছে, যে 2021-এ যা লড়াই হয়েছিল, তার যা পরিণাম হয়েছিল, তারপরেও আমি কিন্তু 1 ইঞ্চি পিছনে সরিনি। গোটা পশ্চিমবঙ্গতে মানুষকে আমি বাড়ি ফিরিয়েছিলাম, বিজেপি কর্মীদের 29,800 জনকে আমি বাড়ি ফিরিয়েছিলাম। সেই বিশ্বাসটা ওদের মনে আছে যে আমি লড়াই দিতে পারবো বলে আমার পার্টি আমাকে এখানে প্রার্থী করেছে। দিদি, গতবার ভোটের যে পার্সেন্টেজ ছিল, স্বর্ণকমল সাহা দাঁড়িয়েছিলেন, তিনি প্রায় 1 লাখের কাছে ভোট পেয়েছিলেন, আপনি 43,000। এবছর সেখানে দাঁড়িয়ে ওনার ছেলে দাঁড়াচ্ছেন, 45,000 পেয়েছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে আপনি এবার কীভাবে দেখছেন? 58,000 ভোটে আমি হেরেছিলাম, তার মধ্যে 50,000 অলরেডি মাইনাস হয়ে গেছে। তাহলে ভুয়া ভোটারে জিতে চোর এমএলএ এখানে দাঁড় করে নিজেকে এমএলএ বানিয়েছিল। 50,000 মাইনাস হয়ে গেছে, এখনও অ্যাডজুডিকেশনে 13,000 নাম আছে। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে কেন এই পরিবার 15 বছর একজন এমএলএ থেকেছে, তার ছেলেই এমএলএ হবে, কেন তৃণমূলে আর লোক বাঁচেনি? তার মানে এই ইন্টালিতে যে 5 ওয়ার্ডে 5টে তৃণমূলের কাউন্সিলর আছে, তাদের যোগ্যতা নেই? একটা লোকেরই যোগ্যতা আছে, তো তারা কি করবে? ঝান্ডা নিয়ে ঘুরবে এমএলএর ছেলের পিছনে? তো ঘুরো। কাউন্সিলরদেরকে বলছি, টিএমসি কাউন্সিলর, তোমাদের যদি ইজ্জত থাকে তাহলে বাড়িতে বসে থাকো, নালে ঝান্ডা নিয়ে এই সন্দীপন স্যার পিছনে ঘুরো। দিদি, আপনি ঘুরছেন, এতদিন ধরে এত সমস্যা দেখছেন, কি কি সমস্যা আপনার মেন চোখে পড়েছে এবং আপনি আসার পরে প্রথম কি সলভ করবেন? দেখুন, এই এলাকাতে যদি কারোর উন্নয়ন হয়েছে, একমাত্র স্বর্ণকমল সাহা আর তার বাড়ির উন্নয়ন হয়েছে। চরঙ্গিতে থাকে কিন্তু ইন্টালিটাকে খেয়ে শেষ করে দিয়েছে। যত হাই রাইজ হবে সব জায়গায় ওদের হিস্সা থাকবে, ঠিক আছে? আরে জিজ্ঞেস করুন না, ওদের আইটি রিটার্ন দেখুন না, কি কাজ করেছে। 15 বছরে শুধু রাজনীতি করেছে। রাজনীতিতে কি এরকম সোর্স অফ ইনকাম ছিল যাতে এত গাড়ি বাড়ি সব হয়ে যায়? আমি ওকালতি করছি, আমি শুধু একটা ফ্ল্যাট বানাতে পেরেছি ওকালতি, আর ইনকামের আমার কাছে আমার সমস্ত প্রুফ আছে। বাপ বেটাকে জিজ্ঞেস করুন তাদের কি ধান্দা আছে, তার যাতে এত টাকা কামিয়েছে। গত বছর যা ছিল, 15 বছর ধরে স্বর্ণকমল সাহা এত প্রার্থী, আজকে ওনার ছেলে দাঁড়াচ্ছেন, আপনি বারংবার বলছেন, তো ছেলে বা যুবদের জন্য আপনি আসতে বা কি সমস্যা পড়েছে এবং কি করবেন যুবদের জন্য? ছেলেকে বলুন না, রাস্তায় হেঁটে হেঁটে মানুষের কাছে যাবে, জবাবটা মানুষ নিজেই দিয়ে দিবে। তো একদমই যেটা প্রিয়াঙ্কাদি পরিষ্কার বলছেন, তিনি কিন্তু এই 15 বছরের যে সরকার রয়েছে সেইটা নিয়ে তার বিন্দুমাত্র নেই। তার দল তার প্রতি ভরসা রেখেছেন এবং তিনি কিন্তু সরকার গঠন করে যুবদের জন্য যে কাজ রয়েছে সেগুলোই করবেন। 2021-এ যখন পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, ইন্টালিতে যখন আতঙ্ক শুরু হয়, আমি স্বর্ণকমল সাহাকে ফোন করে আমি বলি যে দাদা দেখো, তুমি ভোটে জিতে গেছো, এবার সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাও না, কেন এরাও তোমার এলাকার মধ্যেই পড়ে। বললো যে হতে দাও, ভুগতে দাও তাদের। মহিলাদের উপরে পেচ্ছাপ করিয়েছিল ওয়ার্ড নাম্বার 59-এ 58-এ ওই বাপ্পি গুন্ডাকে দিয়ে, মহিলাদের উপরে থুতু ফেলেছিল, বললো এদেরকে ভুগতে দাও। তারপরে আমি পেটিশন করে এদেরকে একদম ঠিকানায় লাগিয়ে দিয়েছিলাম, আমার সমস্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের বাঁচিয়েছিলাম। তো এই মহিলাদের যখন আসছে, উনি এত কিছু করেছেন, কি মনে হচ্ছে উনি এবার জিতবেন? আপনার প্রতি মহিলা সমর্থন না, দরকার পড়লে মহিলাদের কাছে যান, জুতি ধরে ওদেরকে পেটাবে। একদমই দাদা, 15 বছরে আপনারা একটাই সরকার নিয়েছেন এখানে। 15 বছর ইন্টালির উন্নয়ন কি হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন। এই ওয়ার্ড 58-এর কি উন্নয়ন হয়েছে সেটাও আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। প্রশ্ন করুন, প্রশ্ন করা আপনাদের অধিকার আছে। যে একটাই পার্টি, ওনার বাবা 15 বছর এমএলএ হয়েছে, 5 বছর ছেলে কাউন্সিলর হয়েছে, তাহলে কেন উন্নয়ন হয়নি? আর উন্নয়ন করতে কত বছর লাগবে জিজ্ঞেস করুন। কেন জলের ব্যবস্থা এরকম আছে এখানে জিজ্ঞেস করুন। কেন রাস্তাঘাটের এই অবস্থা আছে জিজ্ঞেস করুন। কেন ছেলেদের কাছে
উন্নয়ন হলো। ভোট দেওয়ার আগে দেখবেন রাজস্থানে কি করে উন্নয়ন হচ্ছে। কেন আমার বোন শুধু চায়ের দোকান চালাবে? কেন ভালো সংস্থান হবে না? কেন ভালো চাকরি হবে না? এই কথাটা জিজ্ঞেস করুন। সবাইকে একটা সুযোগ দেওয়ার দরকার হয়। 15